তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কি না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর্থাৎ সাম্যাবস্থা। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের এটা সেকেন্ড ক্লাস। তো আমরা ফার্স্ট ক্লাসে ইকুইলিব্রিয়াম নিয়ে একটা আলোচনা করেছিলাম, বাট আজকে আমরা সেকেন্ড ক্লাস নিয়ে কথা বলছি। তো এখানে আমরা কী নিয়ে কথা বলবো দেখো। তো সবার প্রথমে আমি আরেকবার বলে দিতে চাই যে ইকুইলিব্রিয়াম জিনিসটা কী। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো সাপোজ আমাকে দিয়েছে a+2b এই যে সাইনটা, এই সাইনটাকে কী বলা হয় না, ইকুইলিব্রিয়াম সাইন বলা হয়, মানে ডবল এরো ইকুয়াল টু যদি 3c+d হয় তাহলে এইটাকে আমরা বলবো কি না, এটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম। তো এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জিনিসটা কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আসছে কীভাবে সেটা জানার আগে জানতে হবে যে এই ইকুইলিব্রিয়াম জিনিসটা কী। তো ভালোভাবে নোটিস করলে তোমরা বুঝতে পারবে যে এখানে কী ঘটনা ঘটছে না, a+b কী হচ্ছে না, রিয়েক্ট্যান্ট। এরা কি বিক্রিয়াত পদার্থ বিক্রিয়া করে কী করছে না, একটা প্রোডাক্ট তৈরি করছে যাকে আমরা কি বলবো না, এই যে প্রোডাক্টটা এটা তখনই সম্পূর্ণ হচ্ছে যখন ধরো এখান থেকে কিছু পরিমাণ ধরো যে রিয়েক্ট্যান্ট সেগুলো কি বিক্রিয়া করে প্রোডাক্ট উৎপন্ন করছে। আবার কি ওই প্রোডাক্ট একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়ে যাওয়ার পর প্রোডাক্ট কী হচ্ছে না, প্রোডাক্ট আবার ঘুরে এই রিয়েক্ট্যান্টে ঘুরে আসছে। এই ধরনের যে পদ্ধতি সেটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম, মানে কি সাম্যাবস্থা। মানে আবার এমন একটা সময় আসবে যেই সময় কি ঘটবে না, এদিকে যে পরিমাণ তৈরি হবে এদিকেও সেম পরিমাণ হবে, অর্থাৎ সময় স্পিডে চলতে থাকবে, মানে একই স্পিডে চলতে থাকবে। তখন দেখে মনে হবে যে কোনো রকম কোনো রিয়াকশান হচ্ছেই না। কি মনে হবে, দেখে করে মনে হবে কোনো রকম কোনো রিয়াকশানই হচ্ছে না। তো এই ধরনের যে ঘটনাটা ঘটে তাকে আমরা কি বলি না, তাকে আমরা সাম্যাবস্থা বলি। তো প্রথমে কি হয় না, প্রথমে হয় এই ফরওয়ার্ড রিয়াকশানটা ঘটে। প্রথমে কি হয় না, ফরওয়ার্ড রিয়াকশানটা ঘটে। ফরওয়ার্ড রিয়াকশানের কিছু সময় পর অর্থাৎ টাইমের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে ঘটনা ঘটে, যখন ফরওয়ার্ড রিয়াকশান কিছু পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করে, সেই প্রোডাক্টগুলো আবার কী করে না, তখন আবার রিটার্ন করে কিসে না, ব্যাকওয়ার্ড রিয়াকশান করে। তো অবশ্যই ওই জন্য আমরা আগের দিন বলেছিলাম কি এটাকে কি না, একটা আবদ্ধ পাত্রে করতে হবে, যাতে করে কোনো গ্যাস যদি প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় তা যাতে না কোনো প্রকৃতির সঙ্গে মিশ্রিত হতে পারে। তো যদি প্রকৃতির সঙ্গে মিশ্রিত হয়ে যায়, আমরা যত পরিমাণে হিট বা যত পরিমাণেই যা খুশি দিই না কেন, তাতে করে কোনো পদ্ধতিতে আর রিয়েক্ট্যান্টে ফিরে আসা পসিবল হবে না। তো সাপোজ ধরো আমরা যদি এর কথা বলি, তো ডি ধরো একটা গ্যাস। তো যদি গ্যাস হয়, আমরা যদি খোলা পাত্রে রিয়াকশানটা ঘটাই a+2bকে, তাহলে কী ঘটনাটা করবে না, 3c+d উৎপন্ন হবে ঠিকই, কিন্তু ডিটা কী হবে না, ডিটা হবে কি না, গ্যাস হওয়ার তরুণ কী হবে, প্রকৃতিতে মিশ্রিত হয়ে যাবে। এর ফলে যখন আমি আবার সেম উত্তপ্ত করবো, অর্থাৎ আরও হিট দেওয়ার ফলে কী হবে না, 3c ভাঙবে ঠিকই, কিন্তু উৎপন্ন যে আবার ঘুরে সেই রিয়েক্ট্যান্টে পরিণত হবে না, a+2bতে উৎপন্ন হবে না। বুঝতে পারলে তো? এই জন্য কী করতে হবে না, অবশ্যই কী করতে হবে, বদ্ধ পাত্রের মধ্যে সেই রিয়েকশানটা করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের যে রিয়েকশান তাকে কী বলা হয় না, রিভার্সিবল রিয়েকশান বলা হয়। এই ধরনের যে রিয়েকশান তাকে কী বলা হয়, রিভার্সিবল রিয়েকশান বলা হয়, অর্থাৎ দ্বিমুখী বিক্রিয়া বলা হয়। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি না, ল অফ ইকুইলিব্রিয়াম। কী বলবো আমরা, ল অফ ইকুইলিব্রিয়াম। কার না, কেমিক্যালের। ওকে, কেমিক্যালের ল অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এর হচ্ছে যদি আমরা বাংলা বলি কি না, ভর ক্রিয়ার সূত্র। কি বললাম, ভর ক্রিয়ার সূত্র। মনে থাকবে সবার, ভর ক্রিয়ার সূত্র। তো এটা আমাদেরকে পড়তে হবে। তো এটা কি, এটা না 1964 সালে দুইজন বিজ্ঞানীরা আবিষ্কার করছিলেন। কি বললাম, 1964 খ্রিস্টাব্দে দুইজন বিজ্ঞানী এটা প্রথম আবিষ্কার করেছেন। তো ভরক্রিয়া সূত্রে কী বলা হয়েছে না, স্থির উষ্ণতায় কী বলা হচ্ছে, শুনো ভালোভাবে, যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার সিস্টেমকে উপস্থিত প্রতিটি বিক্রিয়ার সক্রিয় ভরের সমানুপাতিক। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো আমি একটা বললাম কি, একটা নির্দিষ্ট সময়ের পরে কি হয় না, দু সাইডে যে কনসেন্ট্রেশন সেটা কী হয়ে যায়, সমান হয়ে যায়, একদম সমান হয়ে যায়। মানে কি, এদের যে দুজনের যে অনুপাতটা সেটা কী হয়ে যাবে, দুজনের সমান হয়ে যাবে। সেটাই হচ্ছে ভরক্রিয়ার সূত্রে ভালোভাবে বলা হয়েছে। বলো সকলে বুঝতে পারলে কিনা জিনিসটা? তো এই ল অফ মাস অ্যাকশনে বলে যে এখানে দুই রকমের যে রিয়াকশান হচ্ছে, সেই দুটো রিয়াকশান অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশান আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের তাদের ল অফ মাস অ্যাকশন বলতে কি না, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান। ওকে, তো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান বলতে কি না, এটা প্রপোর্শনেট কার সঙ্গে
রেট অফ ফরওয়ার্ড রিয়াকশানটা কার সঙ্গে প্রপোর্শনাল, ভালোভাবে নোটিস করো, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এই যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশানটা ঘটাচ্ছে কে, এ। তাহলে যদি বলি আমি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান অর্থাৎ আর ও এফ, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান, ঠিক আছে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনেট কার সঙ্গে না এ এর পাওয়ারে কে আসবে, 1 আসবে, কারণ হচ্ছে এর আগের দিয়ে কি আছে 1 আছে, তাহলে 1 और কে বি এর পাওয়ারে কি আসবে 2, কারণ হচ্ছে এর আগের দিয়ে কি আছে 2 আছে, মনে থাকবে কী বলা হয়। আর এই যে ব্যাকেটটাকে কী বলা হয় না অ্যাক্টিভ মাস বলা হয়। তাহলে কীরকম বলবো না রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ডাইরেক্টলি প্রপোর্শনেট কার সঙ্গে না এ মাস অফ এ টু দি পাওয়ার 1 মাস অফ অ্যাক্টিভ মাস অফ বি, ওকে। আর যদি বলা হয় রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশানের কথা, তো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনেট না রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান ডাইরেক্টলি প্রপোর্শনেট হচ্ছে গিয়ে দেখো প্রোডাক্টের সঙ্গে। তাহলে এখানে কি আছে সি আছে, তাহলে অ্যাক্টিভ মাস অফ সি মানে এখানে কত আসবে 3 আসবে, ঠিক আছে। আরেকটা কি না আরেকটা আসবে ডি, এর মাথায় কত আসবে 1, ওকে। এরপরে যে আমরা কথাটা বলবো যে এখানে ধরো এখানে যে এটা হলো এই যে সমানুপাতিকগুলো নিলাম, তো এখানে একটা কি করব আমরা ধ্রুবক বসিয়ে এই সমানুপাতিকগুলোকে কি না সমানে রূপান্তরিত করব। তো ভালোভাবে তোমরা নোটিস করো, আমি বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে বুঝো। তো আমরা লিখতে পারি কি না আর ও এফ অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইকুয়াল টু রেট অফ ফরওয়ার্ড ইকুয়েশন ইকুয়াল টু কে এফ। এই কে এফ কথার অর্থ কি না হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশান কার সঙ্গে না এ টু দি পাওয়ার 1 और বি টু দি পাওয়ার 2 और আর ও বি ইকুয়াল টু কি না কে বি এ টু দি পাওয়ার 3 और ডি টু দি পাওয়ার 1। এত অবধি সকালে বুঝতে পারলে আমি কথাটা কি বোঝানোর চেষ্টা করলাম? অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এটা হলো গিয়ে কি না এগুলা কিছু কনস্ট্যান্ট এলো। তো এখানে তুমি ভালোভাবে নোটিস করো যে এবারে ল অফ এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন হবে তখন কি না এই যে আর ও এফ মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে। আমি একটু আগে বললাম যে তাদের দুজনের কনসেন্ট্রেশন কী যাবে না সমান হয়ে যাবে, মানে কোনো রকম কোনো রিয়াকশান ঘটছে বলে মনে হবে না। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই ইকুইলিব্রিয়ামের এর আগের ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো এমন একটা পজিশন অর্থাৎ টাইমের সাপেক্ষে এমন একটা ঘটনা ঘটবে কি না যে রিয়াকশান তাদের দুজনের মধ্যে যে রিয়াকশান হচ্ছে তার কোনো প্রমাণই পাওয়া যাবে না, অর্থাৎ রিয়াকশান হচ্ছে না তা বোঝা অসম্ভব ব্যাপার, কারণ দুজনের যে কনসেন্ট্রেশন সেটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে। যে স্পিডে রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হবে সেই স্পিডে প্রোডাক্ট থেকে কিনা রিয়াকট্যান্টে রূপান্তরিত হবে। বুঝতে পারলে তো এটা কি না সময়ের সাপেক্ষে হবে। তার মানে আমরা ডাইরেক্টলি বলতে পারি যদি আমরা বলি আর ও এফ অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইকুয়াল টু আর ও বি অর্থাৎ রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান, যদি আমরা এটা বলতে পারি তাহলে আমরা এটাও বলতে পারি যে কে এফ এ 1 বি 2 ইকুয়াল টু কে বি এ ডি 1, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমরা আরও কিছু বলতে পারি, কি বলতে পারি না ভালোভাবে তোমরা নোটিস করলে বুঝতে পারবে। তো আমরা এখান থেকে বলতে পারি এ কে এফ অর্থাৎ কনস্ট্যান্টগুলোকে আমরা যদি এক সাইডে নিয়ে চলে আসি না কে এফ বাই কে বি অর্থাৎ কে মানে কি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান বাই রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান ইকুয়াল টু আমরা কি বলতে পারি না দেখো সরি এখানটা সি হবে, একটা বড় ভুল হয়ে গেছে, এটা সি এটা ডি এটা সি, ওকে। সি एक्टिव मास ऑफ C3 एक्टिव मास ऑफ D1 बाय एक्टिव मास ऑफ A टू द पावर 1 और B टू द पावर 2, ओके। तो এই যে ঘটনাটা ঘটলো এখানে কি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বাই রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে অনুপাতটা অর্থাৎ যে বাইটা সেটাকে আমরা কি বলবো না সেটাকে আমরা বলবো কে ই। এই কে ইটাকে আমরা কি বলবো না কে ইটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কি বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা নিয়ে আমরা আজকে পড়ছিলাম, ঠিক আছে, এটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ভালোভাবে নোটিস করে নাও, লিখে নাও, আর এটা হচ্ছে গিয়ে তার কি না অ্যাপ্লিকেশন। এইটা থেকে অনেক ম্যাথ আসবে, কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা অনেক ম্যাথ করব এইটা থেকে, এটাকে অবশ্যই নোট করে নাও। আর এই যে কে ইটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর কে এফ ইকুয়াল টু কি না কে এফ ইকুয়াল টু হচ্ছে কি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান, আর কে বি ইকুয়াল টু হচ্ছে কে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান আর ও এফ আর আর ও বি। তো এখানে আমি ভালোভাবে বলে দিলাম, তো এগুলো সকলে অবশ্যই নোট করে নাও। তো এরপরে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, কী দিয়ে বোঝানোর চেষ্টা করবো না একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি খুব ইজিলি দেখো, ধরো আমি নিলাম কি না N2 + 3H2, ওকে।
তো ইকুইলিব্রিয়াম সাইন দিলাম, আর কি দিলাম না 2NH3 দিলাম। কত দিলাম? 2NH3। তো এখানে যদি আমি তোমাদেরকে বলি যে এর কেই বের করো, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করো, তাহলে কি হবে না কে ইকুয়াল টু কি না প্রোডাক্ট বাই, তাহলে প্রোডাক্ট কি না একটি মাস অফ NH3 তার হোলে কত থাকবে? হোলে 2 থাকবে, ঠিক আছে। আর কি না রিয়েক্ট্যান্ট, তাহলে N2 সাইনে কত থাকবে? 1, আর এটার কত থাকবে না H2 তার কত 3, কত হবে না 3। এটা হলো গিয়ে কি না এটা হলো গিয়ে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, তো এখানে যদি আমি বলি ল অফ ইকুইলিব্রিয়াম বলতে কি না ল অফ ইকুইলিব্রিয়াম বলতে এখানে ধরো কে ইকুয়াল টু আমি কি বলতে পারি, এই যে কে ইকুয়াল টু আমি কি বলতে পারি না KF বাই KB। তো এখানে আমি আরেকটা জিনিসও বলতে পারি, কি বলতে পারি না ROF, রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়াল টু কি না ROB, অর্থাৎ রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন অ্যাট কি না ইকুইলিব্রিয়াম। তার মানে এই যে কে ইকুয়াল টু কী বলতে পারি না কে ইকুয়াল টু আমরা বলতে পারি প্রোডাক্ট, কী বলতে পারি ভালোভাবে নোটিস করো, প্রোডাক্ট আর একটি মাস অফ প্রোডাক্ট আর তার সাইনটা হচ্ছে M ধরো সাপোজ, আর নিচে কী হবে না রিয়েক্টেন্ট, কী বলতে পারি রিয়েক্টেন্ট, একটি মাস অফ রিয়েক্টেন্ট আর হলে কত থাকবে N। এটা হলো গিয়ে কি না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করার সহজ পদ্ধতি। এত অবধি সকলে বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা তো অবধি নেই। তো এরপরে আমি কথা বলবো এই যে KE, তো এই KE কত রকমের হয় না 2 ধরনের হয়, ভালোভাবে নোটিস করো আর বোঝার চেষ্টা করো। তো এই যে আমি KEর কথা বললাম, এই KE কত রকমের হয় না 2 ধরনের হয়। KE কত ধরনের হয়? 2 ধরনের। কি না একটা হয় KC আর একটা হয় KP, KC আর KP। তো KC জিনিসটা কি আর KP জিনিসটাই বাকি, তো এটা আমাদেরকে কী করতে হবে না জানতে হবে। তো একটি মাস যদি মোল পার ভলিউমে দেওয়া হয়, কি বলছি একটি মাস যদি মোল পার ভলিউমে দেওয়া হয়, আর যদি কনসেন্ট্রেশনটা কি হয় না যদি কনসেন্ট্রেশনটা এরকম হয় যে 3 মোল পার লিটার যদি দেওয়া থাকে, তখন কি বলবো না তখন আমরা বলবো KC, তাহলে লিখে নাও যে একটি মাস যদি মোল পার ভলিউমে দেওয়া হয়, অর্থাৎ মোল পার ভলিউম মানে 3 মোল 1 লিটার এরকমে যদি দেওয়া হয় ভলিউমের সঙ্গে, তাহলে তাকে আমরা কি বলবো না KC বলবো। ওকে, KC। আর যখন একটি মাসটা কি না বলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, যখন একটি মাসটা দেওয়া থাকবে প্রেসারে, কিসে দেওয়া থাকবে প্রেসারে, তখন যদি এক্সপ্রেশন মানে ধরে দেওয়া হয় যে রিয়েক্টেন্টের কি প্রোডাক্টটা মানে গ্যাস বা গ্যাসিয়াসে হতে হবে অবশ্যই, আর কনসেন্ট্রেশনটা জানার পদ্ধতি কী হবে না প্রেসার, অর্থাৎ কি সূত্রটা হবে না PV সমান nRT, এই যে সূত্রটা আছে PV সমান nRT, এখান থেকে আমরা কি করতে পারবো না এর ক্যালকুলেশন করতে পারবো। এটা বের করার জন্য অবশ্যই পার্শিয়াল প্রেসার আসতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কীভাবে বের করতে পারবো দেখো ভালোভাবে নোটিস করো। তো এখানে এই যে PV সমানে nRT দিয়েছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে P ইকুয়াল টু N/V RT বলতে পারি। এবার দেখো এই যে আটটা কি কনস্ট্যান্ট, আটটি কি এটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ের পরে কি ইকুইলিব্রিয়াম একটা কনস্ট্যান্ট হয়ে যায়, তার মানে টিটাও কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি P ভেরিজেস টু N/V। বলো বুঝতে পারলে কিনা? আমরা এটা বলতে পারি। তাহলে প্রেসারের কথা যখন আসবে তখন কি হবে না প্রেসারের কথা হলে KP, আর যখন আমরা মোল পার লিটারের কথা বলবো তখন কি হবে না তখন হবে KC। একটা কথা মাথায় রাখবে, এটা ইউজ হবে দুটার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে না লিকুইডের ক্ষেত্রে হবে আর গ্যাসিয়াসের ক্ষেত্রে হবে। আমি এখনই বললাম লিটার গ্যাসিয়াসের ক্ষেত্রে, কিন্তু যখন এই প্রেসারের কথা আসছে প্রেসার কিন্তু কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়, একমাত্র কার ক্ষেত্রে না গ্যাসের ক্ষেত্রে ছাড়া, এটা একমাত্র গ্যাসিয়াসেই কমপ্লিট। আমি একটু আগে বললাম যে গ্যাসিয়াস হতে হবে, একদম গ্যাসিয়াসই হতে হবে, ঠিক আছে। তো এরপরে যদি আমি বলি যে রাইট দ্য এক্সপ্রেশন অফ ইউনিট, কার এক্সপ্রেশন ইউনিট বের করতে বলছি KP আর KC ফর দ্য রিয়েকশন। আমি একটা রিয়েকশন দিচ্ছি, ঠিক আছে, কোন রিয়েকশনটা না CaCO3 ইকুইলিব্রিয়াম সাইন CaO আর CO2, ঠিক আছে। তো এটাকে কিভাবে বের করব? তো তাহলে যদি আমি তোমাকে KC বের করতে বলি তাহলে তুমি খুব ইজিলি বের করতে পারবে যে KC ইকুয়াল টু
কী হবে না প্রথমে প্রোডাক্ট CaO1 or CO2 1 by CaCO3 1, কিন্তু এটা যদি তুমি বের করে ফেলো তাহলে কী হবে না এটা ভুল হয়ে যাবে, এটা রং, এটা কি হবে রং হবে। কেন না ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এটা ছিল কি না এটা ছিল সলিড, এটা ছিল সলিড আর এটা ছিল কি গ্যাস। তাহলে সলিড সলিড গ্যাস, তাহলে আমরা কি বলেছি না কার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আমরা লিকুইডের ক্ষেত্রে আর গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে যে কেসিটা বেরোবে কেসি ইকুয়াল টু কী বেরোবে তাহলে গ্যাসটা শুধু অর্থাৎ CO2, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা। তাহলে কেসি ইকুয়াল টু কী হলো না CO2, তাহলে এর ইউনিট কী হবে না ইউনিট হবে মোল পার লিটার। কী হবে মোল পার লিটার, বলো বুঝতে পারলে কিনা মোল পার লিটার। ওকে ঠিক আছে। এক্ষেত্রে ধরো সলিডের যে কনসেন্ট্রেশন মানে টেকেন যে ইউনিটটা ছিল সেই ইউনিটটা কত ছিল 1 ছিল, তার জন্য এক্ষেত্রে কি না গ্রাহ্য নয়। আর এর যদি আমি কেপি বের করতে বলি, এর যদি আমি কেপি বের করতে বলি তো কেপি কী হবে না ভালোভাবে নোটিস করো। তো কেপি যদি আমি বের করতে বলি এক্ষেত্রে কেপির ক্ষেত্রে তো প্রথমেই বলে দিয়েছি এক্ষেত্রে গ্যাস প্রযোজ্য, তাহলে এক্ষেত্রে হবে কি না PCO2, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। এর যে ইউনিটটা হবে ইউনিটটা কী হবে না অ্যাটমসফিয়ার। কী হবে অ্যাটমসফিয়ার, বলো বুঝতে পারলে কি না এর ইউনিট হবে অ্যাটমসফিয়ার। কেপি ইকুয়াল টু কি না PCO2 আর এর যে ইউনিটটা হবে কি হবে অ্যাটমসফিয়ার। ওকে সকলে কনফিউশন ক্লিয়ার। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য কেপি অ্যান্ড কেসি। ওকে রিলেশন বিটুইন দ্য কেপি অ্যান্ড কেসি। তো কী বললাম রিলেশন বিটুইন কার মধ্যে না রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি। কেপি অ্যান্ড কেসির মধ্যে কি না রিলেশন বের করব। তো আমি রিলেশনটা করার আগে তোমাদেরকে প্রথমে আমি লিখে দিতে চাই যে এখানে রিলেশনটা তোমরা ছোট্ট করে আগে লিখে নাও কি না কেপি ইকুয়াল টু কেসি RT অর ডেল এন। কী বললাম ডেল এন, এটা হচ্ছে গিয়ে সম্পর্কটা কার মধ্যে না কেপির সঙ্গে কেসির যে রিলেশন এটা সেটা। তো আমি একদম বইয়ে যেভাবে আছে অর্থাৎ বইয়ে যে রিয়াকশানটা দেওয়া আছে সেটার সঙ্গে তুলনা করে বোঝাচ্ছি যাতে করে তোমরা বইয়ের সাথে পড়ে করে বুঝতে পারো তার জন্য, ঠিক আছে। আমি অন্যভাবেও বোঝাতে পারতাম কিন্তু আমি বোঝাতে চাইছি না। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো কি নিচ্ছি না আমি যে রিয়াকশানটা নিচ্ছি সেটা কি ছোটো হাতের এ বড়ো হাতের এ। ওকে সেটা কি না গ্যাস আকারে নিয়েছি, তার সঙ্গে কি করলাম না বি বড়ো হাতের বি, এটা কি আকারে নিয়েছি না এটাও গ্যাস আকারে নিয়েছি। ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে দাও, তারপরে কি না ডি। ওকে তারপরে আমি কি নিয়েছি না ডি আর একটা বড়ো হাতের ডি, ঠিক আছে। এটা কি আকারে না এটাও গ্যাস আকারে। ওকে এটাও গ্যাস আকারে, তার সঙ্গে কি নিয়েছি না ই একটা বড়ো হাতের ই আর জি মানে হচ্ছে গ্যাস আকারে, ঠিক আছে। তো এখানে ভালোভাবে নোটিস করো যদি সাম্যাবস্থায় এই যে এ গ্যাস বি গ্যাস ডি গ্যাস আর ই গ্যাস এর মোলার গাঢ়ত্ব যথাক্রমে ABCD অর্থাৎ ABDE হয়, তাহলে এদের কেসি কী বেরোবে এদের কেসি ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে যে একটি মাস অফ ডি হোল টু দি পাওয়ার কত বসবে আগে দিয়ে কত আছে ডি আছে ছোটো হাতের ডি, এখানে কত আসবে না একটি মাস অফ ই ছোটো হাতের ই, এখানে কত আসবে না এ হোল টু দি পাওয়ার কত আসবে না এ আর বি আসবে কত না বি। এটা হচ্ছে গিয়ে এর কেসি বেরোলো। এটা কি বেরোলো এর কেসি, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও, ভালোভাবে নোটিস করে করতে থাকো। আর আমি যদি বলি এর কেপি বের করতে, তো এর যদি আমি কেপি বের করানোর চেষ্টা করি তাহলে কি হবে না শুধু পি বসবে একটা করে, ঠিক আছে। কীরকম পি না দেখো ভালোভাবে নোটিস করো পি ডি ডি পি ই ই পি এ এ পি বি এ। ওকে তো এটাকে দিয়ে দাও কত না 2 নাম্বার। বুঝতে পারলে তো আমি একটু আগে বুঝালাম কীভাবে এগুলো ক্যালকুলেশন করতে হয়, তো সেখানটা একবার দেখে নাও দিলে বুঝতে পেরে যাবে। যখনই আমরা কেপি বের করব অর্থাৎ প্রেসার অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে তো গ্যাসিয়াসগুলোকে নিব, তো গ্যাসিয়াসগুলোকে নিলাম শুধু আগের দিয়ে একটা করে পি বসিয়ে দিলাম, এইভাবে আমরা করলাম। ওকে তো এরপরে আমরা একটা সূত্র প্রয়োগ করছিলাম কি না পিভি ইকুয়াল টু NRT। এখনই আমি এই সূত্রটা বলছিলাম যে পিভি ইকুয়াল টু কি না NRT, পিভি সমানে NRT। তো এটাকে আমরা একটু আগে আরেকবার কীভাবে বললাম না পি ইকুয়াল টু N/V/RT।
এন বাই ভি আরটি। তো এখানে এই যে এন বাই ভি মানে কি, এখানে এন বাই ভি কথাটার অর্থ কি ভালোভাবে নোটিস করো। এন হচ্ছে গিয়ে মোল মানে আদর্শ গ্যাসের মোল, আর ভি কথাটার অর্থ হচ্ছে কি লিটার, আয়তন কি লিটার। তার মানে আমি বলতে পারি এটাকে পুরোটাকে বলতে পারি মোলার গাঢ়ত্ব বলতে পারি। তো ওই মোলার গাঢ়ত্বকে আমরা লিখতে পারি সি দ্বারা। এখানে লিখে দাও সি ইকুয়াল টু কি না মোলার গাঢ়ত্ব। এটাকে যদি আমরা মোলার গাঢ়ত্ব লিখি তাহলে আমরা লিখতে পারি সি আর টি। পি ইকুয়াল টু কি লিখতে পারি সি আর টি। পি ইকুয়াল টু কি লিখলাম সি আর টি। ওকে, বুঝতে পারলে সকলে, কনফার্ম, ক্লিয়ার? ঠিক আছে। তো এরপরে দেখো আমরা কি করব না কেপির জায়গায় আমরা মান পুট করব। কার মান পুট করব ভালোভাবে নোটিস করো। তো দেখো কি ঘটনাটা ঘটছে। তো কেপি যদি আমরা লিখি কি লিখবো না কেপি ইকুয়াল টু কি লিখবো আমরা না কেপি ইকুয়াল টু লিখবো তো এই যে এটা লিখলাম, এটা যদি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা গ্যাসীয় অ্যাটমের ক্ষেত্রে যদি বলি, নাকি ধরো আমরা যদি বলি যে পি অফ এ, তাহলে পি অফ এ কত বেরোবে, এখানে পি অফ এ কত বেরোবে ভালোভাবে নোটিস করো। সি এর জায়গায় কে বসবে, সি এর জায়গায় এ বসবে, সি এর জায়গায় কে বসবে এ বসবে, তার মানে এ আটটি। ওকে, এবার যদি বি এর ক্ষেত্রে বলি তাহলে কি হবে না বি আটটি। আমি যদি এরপর ডি এর কথা বলি তাহলে ডি কত হবে না ডি আটটি। আর যদি আমি ই এর কথা বলি না ই আরটি, কী বেরোবে ই আর টি। এত অবধি সকলে বুঝতে পারলে ই আরটি। এরপরে যদি আমি কেপির জায়গায় এই মানগুলো পুট করে দিই, ভালোভাবে নোটিস করো, আমি বোঝানোর চেষ্টা। তো আমরা কি নিয়েছিলাম না কেপি ইকুয়াল টু কী জানি আমরা, কেপি ইকুয়াল টু আমরা জানি যে পি ডিডি, ওকে, পি ইই और পি এ পি বি বি। ওকে, এখানে যদি আমরা এই যে পি ডি পিই পিএ পিবির মানগুলো পুট করে দিই, একটু আগে আমরা মানগুলো বের করেছিলাম, সেই মানগুলো যদি আমরা পুট করে দিই তাহলে কি মান বেরোচ্ছে না দেখো ভালোভাবে নোটিস করো যে ডি এর মান কি বেরিয়েছিল পিডি, তার হোলে কত আছে ডি আছে, সেটা ছেড়ে দাও। তাহলে এর মান কি বেরিয়েছিল না ডি और কি বেরিয়েছিল আর টি, কি বেরিয়েছিল আর টি। এটার কি না হোলে কত আছে ডি আছে। ওকে, তারপরে চলে আসো, এখানে কি আছে না ই আছে। তাহলে ইতে কি বেরিয়েছিল না ইতে বেরিয়েছিল ই और আর টি, হোলে কত আছে না হোলে আছে ই। ঠিক আছে, পি এতে কি বেরিয়েছিল না এ আর টি और হোলে কত আছে, হোলে আছে গিয়ে এ। और এখানেও করো না বিতে কত বেরিয়েছিল বি আর টি और হোলে কত আছে বি। ওকে, এতদূর অবধি সকলের কনফিউশন ক্লিয়ার? এতদূর অবধি সকলের কনফিউশন ক্লিয়ার? তো এরপরে যদি আমি ভালোভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি, ভালোভাবে নোটিস করো, একদম কেউ অন্যদিকে মন দেবে না। তো এখান থেকে যদি আমি আটটিটাকে কমন নিয়ে নিই, নিচটা থেকে ওপরটা থেকে যদি আমি আটটিকে কমন নিয়ে নিই, তো আটটিকে কমন নিলে কী ঘটনাটা ঘটছে ভালোভাবে নোটিস করো। তো এখানে কি ঘটনাটা ঘটছে না ডি পড়ে থাকছে, কে পড়ে থাকছে ডি পড়ে থাকছে, ডি। ওকে, এখানে কে পড়ে থাকছে না ই পড়ে থাকছে ই। এখানে কে পড়ে থাকছে এ পড়ে থাকছে এ। এখানে কে পড়ে থাকছে বি পড়ে থাকছে বি। और কি ঘটনাটা ঘটছে না এখান থেকে আটটি কমন নিলাম, তাহলে আটটি কমন নেওয়া মানে কি হবে না আটটি কমন নেওয়া মানে ভালোভাবে নোটিস করো, আটটি কমন নিলাম। তো এর ফলে এর সাইনটা এখানে কি ছিল, এখানে ছিল ডি প্লাস ই, और এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ নিচে ছিল মানে বিয়োগ হয়ে যাবে এ প্লাস বি, এটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তো এরপরে ভালোভাবে তুমি নোটিস করো যে এখানে যে ঘটনাটা ঘটছে, তো এই যে কেপি ইকুয়াল টু এই যেটা বেরিয়েছে এটা দেখো 1 নম্বর সমীকরণটা, দেখো ভালোভাবে নোটিস করো 1 নম্বর সমীকরণটা। তার মানে আমি লিখতে পারি কেপি ইকুয়াল টু কেসি, এটা তো কেসি। তারপরে দেখো এখানে কি আছে এটা কি আরটি, और এই যে টোটালটা, এই টোটালটাকে আমরা কি বলবো না ডেল এন বলবো। কি বলবো ডেল এন। কেন ডেল এন বলবো, ডেল এন ইকুয়াল টু কি না ডেল এন ইকুয়াল টু হচ্ছে গিয়ে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট অনুসংখ্যা
মানে নাম্বার অফ মোল অফ প্রোডাক্ট, যাকে আমরা বলবো নাম্বার অফ মোল অফ প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে গিয়ে যদি আমরা বলি ডেল এন ইকুয়াল টু এনপি মাইনাস এনআর, এনপি মাইনাস এনআর। এনপি অর্থাৎ হচ্ছে নাম্বার অফ মোল অফ প্রোডাক্ট আর নাম্বার অফ মোল অফ রিয়েক্ট্যান্ট। ওকে, যে বিয়োগ করলে যেটা হয় সেটা কি না এনআর, এটাই আমরা বিয়োগ করেছি। বিয়োগ করে আমরা কি করব, ডেল এন লিখে ফেললাম। কি লিখে ফেললাম, ডেল এন লিখে ফেললাম। তো এখান থেকে ভালোভাবে তুমি নোটিস করো যে আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম, মানে যে সম্পর্কটা আমরা চাইছিলাম, সেই সম্পর্কটা আমরা পেয়ে গেছি। কি সম্পর্ক না কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, কেপি আর টি ডেল এন। বলো এত অবধি সকলে বুঝতে পারলে কি না? এটাই ছিল আজকের আমাদের যে রিলেশন, সেটা কি ছিল রিলেশন। তো এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি না সাম্য ধ্রুবক, বা যাকে বলো ক্যারেক্টারিস্টিক অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ক্যারেক্টারিস্টিক। তো ক্যারেক্টারিস্টিক অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বলতে গেলে তো আমাদেরকে প্রথমে কি না কথা বলতে হবে কি নিয়ে, দেখো যে কি উপরের কার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ কার উপরে নির্ভর করে আর কার উপরে নির্ভর করে না, কার উপরে নির্ভর করে আর কার উপরে নির্ভর করে না। তাহলে আমরা প্রথমে যে টপিকটা দেবো সেটা কি না সাম্য ধ্রুবক। কী দেবো, সাম্য ধ্রুবকের কি বৈশিষ্ট্য, কী দেবো বৈশিষ্ট্য, বা তোমরা বলতে পারো ক্যারেক্টারিস্টিক অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, তো আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, বইয়ে খুব সুন্দর করে পয়েন্ট হিসাবে দেওয়া আছে, পয়েন্ট হিসাবে যেগুলো দেওয়া আছে তার মধ্যে আমি যদি তোমাদেরকে বলি যে 4 নাম্বার পর্যন্ত, 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে পয়েন্টগুলো দেওয়া আছে বইয়ে, সে বইয়ের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো কি না তার উপর নির্ভর করে না, 1 থেকে 4 নম্বরের উপর কী করে না নির্ভর করে না। তারপরে যেটা দেওয়া আছে কি না 4 থেকে 6, 4 থেকে একদম লাস্ট অবধি যেগুলো দেওয়া আছে, যে 7 অবধি দেওয়া আছে, সে 7 অবধি যেটা দেওয়া আছে সেখানে কি হয় না 5 থেকে 7 অবধিতে সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এগুলা কি করবে না তোমরা ভালো করে একটু দেখে নেবে বা পড়ে নেবে, তাহলে তোমাদের এগুলা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে, আমি পরে একদিন এই সাম্য ধ্রুবক অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে আরেকটা ভিডিও তাহলে বানিয়ে দেবো। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সকলে, বাই। আর যদি ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে।